আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা যুদ্ধ শেষ হয়েছে, ইসরায়েলে যাওয়ার আগে ট্রাম্প। একসঙ্গে আজ 20 জিম্মিকে মুক্তি দেবে হামাস। আল জাজিরার এক্সপ্লেইনার, সীমান্তে পাকিস্তান আফগানিস্তান তীব্র লড়াই, কোন দিকে মোড় নেবে পরিস্থিতি। ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের নাম প্রকাশ করেছে হামাস। মিশরে ট্রাম্পের শান্তি সম্মেলন থাকছে না, হামাস ইসরায়েল। সরকার বিরোধী বিক্ষোভ, মাদাগাস্কারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ বিদ্রোহী সেনাদের হাতে। এনসিপি কিংস পার্টির মতো আচরণ করছে ইশরাক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা যুদ্ধ শেষ হয়েছে, ইসরায়েলে যাওয়ার আগে ট্রাম্প। গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য স্বাভাবিক হতে চলেছে। গতকাল রোববার ইসরায়েলের পথে উড়াল দেওয়ার আগে কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটন থেকে ইসরায়েল রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, এই যুদ্ধ শেষ, আপনারা এটা বুঝতে পারছেন। এ অঞ্চলের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ সোমবার হামাসের জিম্মি মুক্তি দেওয়া শুরু করার কথা। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি গাজা নগরীতে নিজ ঘরে ফিরেছেন। যদিও 2 বছর ধরে চলা গাজা নগরীর বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 2 মাসের বেশি সময় ধরে ইসরায়েল বিশেষ করে গাজা নগরীতে প্রচন্ড হামলা চালিয়েছে। নতুন যুদ্ধবিরতির পর আশা করা হচ্ছে যুদ্ধ শেষ হবে। রোববার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আগামীকাল থেকে নতুন পথের যাত্রা শুরু হবে। একটি নির্মাণের পথ, এটি সৃষ্টির পথ, এবং আমি আশা করছি এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনের পথ হবে। আজ একসঙ্গে 20 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। সোমবার 13 অক্টোবর 20 জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 2023 সালের নভেম্বর এবং 2025 সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে, এবারও ঠিক একইভাবে দেওয়া হবে। হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করবে, এরপর রেড ক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে, সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপরে জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানে এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। ইসরায়েল জিম্মিদের বুঝে পাওয়ার পর 250 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যারা বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে দখলদার ইসরায়েল কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী আছেন। এই 250 জনের সঙ্গে আরো প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব, যাদের গাজা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইসরায়েলি সেনারা। গত শুক্রবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর 72 ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দিতে হবে হামাসকে। সীমান্তে পাকিস্তান আফগানিস্তান তীব্র লড়াই, কোন দিকে মোড় নেবে পরিস্থিতি। সাম্প্রতিক তালেবান সরকার গত বৃহস্পতিবারের হামলার জন্য সরাসরি পাকিস্তানকে অভিযুক্ত করেছে, যদিও ইসলামাবাদ এই হামলার বিষয়টি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেনি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদারির বিরুদ্ধে লড়াই করা তালেবান যোদ্ধাদের পাকিস্তান সমর্থন করত। এছাড়া 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের প্রথম সরকারকে স্বীকৃতি দেওয়া 3টি দেশের মধ্যে একটি ছিল পাকিস্তান। কিন্তু 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি হামলা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, তালেবান প্রশাসন তেহরিকে তালেবান পাকিস্তান বা পাকিস্তান তালেবানের জঙ্গিদের আফগান ভূখণ্ডে নিরাপদ আশ্রয় দিচ্ছে। কাবুল অবশ্য এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার জানায়, আগের দিন বৃহস্পতিবার কাবুল শহরে 2টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলার পরে পাকিস্তানকে আফগান ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে তালেবান সরকার। তবে টিটিপির প্রধান নূর ওয়ালি মেসুদ এই হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন কিনা তা আলাদাভাবে যাচাই করতে পারেননি আল জাজিরা। ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের নাম প্রকাশ করেছে হামাস। গাজায় আটক 20 জন জীবিত জিম্মি এবং ইসরায়েলে বন্দী 1900 ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেড। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আজ ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। বিনিময়ে ইসরায়েলের আটক 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় থাকা 48 জন জিম্মির মধ্যে 20 জন বেঁচে আছেন। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি ব্যক্তিদের
বন্দীদের মুক্তির অপেক্ষায় তাদের পরিবার আজ সকালে রেহিম সামরিক ঘাঁটিতে এবং সমর্থকেরা তেল আবিবের হোস্টেজ স্কয়ারে সমবেত হয়েছেন। এ সময় কারো হাতে ছিল ইসরায়েলের পতাকা, আবার কারো কারো হাতে জিম্মি ব্যক্তিদের প্রতিকৃতি দেখা গেছে। অন্যদিকে ফিলিস্তিনি বন্দীদের পরিবার গাজার নাসের হাসপাতাল এবং অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিজ বাড়িতে তাদের মুক্তির অপেক্ষায় আছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বন্দী বিনিময়ের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে। মিশরে ট্রাম্পের শান্তি সম্মেলনে থাকছে না হামাস ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে মিশরের আলোচনায় বসেছেন বিশ্ব নেতারা। ট্রাম্প সহ 20টিরও বেশি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিংবা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি সম্মেলনে থাকছেন না। এদিকে যুদ্ধবিরতিতে চুক্তি অনুযায়ী বন্দী বিনিময়ের তোড়জোড় শুরু করেছে হামাস ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে সফরে গিয়ে সোমবার প্রথমে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প। এরপর মিশরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মিশর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে আয়োজিত সম্মেলনের লক্ষ্য হল গাজায় সংঘাত শেষ করা, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা, একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নতুন এক যুগে প্রবেশ করা। সম্মেলনে সভাপতিত্ব করবেন ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। ফিলিস্তিনের এক সূত্র বিবিসিকে জানিয়েছে, গাজায় সংঘাত নিয়ে আলোচনা হলেও হামাসের কোনো নেতা সম্মেলনে থাকবেন না। যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া হামাসের প্রতিনিধি দলের প্রধান খলিল আল হায় সহ বেশিরভাগ সদস্য গত শনিবার শারম আল শেখ ছেড়েছেন। মাদাগাস্কারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ বিদ্রোহী সেনাদের হাতে। মাদাগাস্কারের সরকার বিরোধী জেনজিদের বিক্ষোভে সমর্থন দিয়েছে সেনাবাহিনী একটি অংশ। গতকাল রোববার বিদ্রোহী ওই সেনা ইউনিটের পক্ষ থেকে মাদাগাস্কারের পুরো সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা চলছে। মাদাগাস্কারের যে বিদ্রোহী সেনা ইউনিট সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছে সেটি ক্যাপস্যাট নামে পরিচিত। এই ইউনিট প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত। গত শনিবার সেনাবাহিনী ওই ইউনিটটি কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে রাজধানী আন্তানানারিভোতে জমায়েত হওয়া হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেয়। বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত 25 সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারের সরকার বিরোধী বিক্ষোভ চলছে। শনিবার তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা প্রথমবারের মতো মাদাগাস্কারের বিভিন্ন রাজধানী শহরের মে 13 চত্বরে প্রবেশ করেন। চলমান এই বিক্ষোভে এ পর্যন্ত হওয়া সবচেয়ে জমায়েতগুলোর একটি এটি। এনসিপি কিংস পার্টির মতো আচরণ করছে ইশরাক। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি ব্যক্তিগতভাবে এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম। ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে, কিন্তু ক্ষমতায় অংশীদার কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে এলো। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলিবাজি করত, আজকে তাদের একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে। আমি আশা করি যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ ধারার রাজনীতি করবে। জামায়াত প্রসঙ্গে ইশরাক বলেন, আমরা তো সঙ্গে রাজনীতি করেছি, আজকে শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে সামনে আসতে চাচ্ছে। পিআর পদ্ধতি দেশ, জনগণ এবং গণতন্ত্রের জন্য হুমকি। তিনি বলেন, 5 আগস্টের পর দলের কয়েকজন বিপদগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা 17 বছর আন্দোলন করেছি ফুটপাত, বাজার এবং বাস স্ট্যান্ড করার জন্য নয়, আমরা লড়াই করেছি মুক্ত হওয়ার জন্য। হাসিনার আমলে মানুষ কথা বলতে পারত না, দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল, মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা হতো। আমি মনে করি আওয়ামী লীগ আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিগত 17 বছর বাংলাদেশ ছিল না।